তলে মোরা মিলিয়াছি এক প্রাণ। মহারাজকে প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাবো। দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান একটু অন্য রকমের। আমরা এরপরে যাব বংশীবাদনে। বংশীবাদক প্রদীপ গুহ, বিদ্যালয়েরই প্রাক্তনী, সঙ্গত করবেন সায়ন্তন সিংহ। প্রদীপ গুহ 1987 ব্যাচ। হ্যালো হ্যালো, ঠাকুর ঠাকুর মা স্বামীজির চরণে অনন্ত কোটি প্রণাম। উপস্থিত সকল সিনিয়র বৃন্দ এবং মহারাজদের প্রণাম। আমি কোনো প্রফেশনাল শিল্পী নই, আমার শখে আমি বাজাই, যদি ভুল হয় একটু মাফ করে নেবেন। প্রদীপবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুন্দর সুরেলা বাঁশির আমাদেরকে নিয়ে চলে গেছিলেন কোন সেই অতীতের অতীত লগ্নে। সেই সঙ্গে এরপরে আমরা মূল্যবান বক্তব্য শুনব বর্তমান প্রধান শিক্ষক বিদ্যালয়ের স্বামী মহামৃতানন্দ মহারাজকে অনুরোধ করব বক্তব্য রাখবার জন্য।
বক্তৃতা নয়, গল্প করছি, বা কিছু জরুরি কথা যেটা বলার সেগুলো একটু বলতে চাইছি। মহারাজ এখানে আছে। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায় নমঃ। প্রথমে ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই, আর আমাদের এই মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী ইষ্টানন্দজি মহারাজকে ভূলণ্ডিত প্রণাম জানাই। আজকে সকাল থেকে আমরা সকলে সমবেত হয়েছি, একটা খুব আনন্দঘন মুহূর্ত, বন্ধুদের সাথে দেখা হবে, বহু স্মৃতি হাতড়ে আনন্দের নিরানন্দের বিভিন্ন স্মৃতি আমাদেরকে নাড়া দেবে। অনেক দিন থেকেই, যবে থেকে এই যে প্রাক্তনী অনুষ্ঠানটা হবে বা প্রাক্তন ছাত্র সংসদের অনুষ্ঠানটা হবে, সবে তখন থেকে কিন্তু সকলের মনেই এই পুরনো দিনের স্মৃতি, বন্ধুদের সাথে স্মৃতি, এ এখন কি করছে, সে এখন কি করছে, ওই মান্নাদের সে বিখ্যাত গানটা মনে পড়ে, ওই কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, বন্ধুদের কথা মনে পড়ে। আর আমাদের এই মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন একটা প্রত্যন্ত অঞ্চলে, আপনারা সবাই এখানকার মানে যারা প্রাক্তনী বিশেষ করে, তারা প্রত্যেকে এই সাগরের একটা দুর্গম একটা অঞ্চল, যেখানে শিক্ষা বা অন্যান্য সুযোগ সুবিধা তুলনামূলকভাবে কম, সেরকম একটা জায়গার থেকে আপনারা অনেকে উঠে এসেছেন। এখন বর্তমানে নিজেদের প্রতিভার পরিচয় দিয়ে কলকাতা বা আরও বিভিন্ন জায়গাতে, বিদেশেও আমাদের অনেক ছাত্র সুনামের সঙ্গে ওখানে অবস্থান করছেন এবং সমাজে তাদের কন্ট্রিবিউশন রাখছেন। এটা আমাদের গর্বের ব্যাপার। মিশনের ছাত্ররা প্রত্যেকটা জায়গাতেই নিজেদের কন্ট্রিবিউশন রাখছে। এর জন্য এই ছাত্ররা কিন্তু মানে যখন আমরা পড়াশুনো করি, আমিও যেহেতু একটা মিশনের প্রাক্তনী, একটা না দুটো সংস্থার সাথে আমি যুক্ত ছিলাম। প্রথমে তো 5 থেকে 10 পর্যন্ত আমি আসানসোল মিশনে পড়েছি, আসানসোলে ছিলাম, হোস্টেলে থাকিনি, ঘর থেকে যাতায়াত করতাম। 5 থেকে 10 তখন সাধুদের খুব দুষ্টু মনে হতো, তারপর পরে নিজেই সাধু হয়ে গেলাম। হ্যাঁ, আর সাধুদেরকে খুব ভয়ও লাগতো। মানে আমি আমার স্মৃতির কথা বলছি একটু, যে আমার খুব ভয় লাগতো, কিন্তু যখন কর্মজীবনে গেলাম বা যখন একটু বড় হলাম, তখন রামকৃষ্ণ মিশনের গুরুত্ব আমি বুঝতে পারলাম। মানে আমার কথার সাথে আপনারা অনেকে রিলেট করবেন, যখন আমরা মিশনে পড়ি তখন কিন্তু এর মর্যাদাটা ঠিক বুঝতে পারি না, যেটা আমাকে কি দিল। আর আমরা যখন প্রথম ভর্তি হয়েছিলাম, আমার শ্যামল মহারাজ ছিলেন, আমার হেডমাস্টার মশাই শ্যামল মহারাজ, মুক্তিদানন্দ মনে হয় নামটা, তো তার শরীর চলে গেছে অকালে, তার শরীর চলে গেছে। তারপরে মুরারি মহারাজ, যিনি এখন টরেন্টোতে আছেন, কৃপাময়ানন্দজি, তার সময় আমরা পাস করি আর কি, মাধ্যমিকের মার্কশিট পাই আর কি। ঢুকেছিলাম শ্যামল মহারাজের সময়, মুক্তিদানন্দ নাকি এই ধরনের কিছু একটা নাম ছিল, সে নামটাও আমি ভুলে গেছি মহারাজের। কিন্তু মহারাজ যখন ক্লাস 5-এ ঢুকলাম, তখন একটা বলেছিলেন কথা, সেটা আমি আমার ছাত্রদেরকে এখনো বলি। আমার 18 বছরের সাধু জীবনে 18 বছরই আমি স্কুলের সাথেই যুক্ত ছিলাম। 3 বছর বেলুর মঠে থাকার ফলে 3 বছর টাচে ছিলাম না, বাদবাকি আমি প্রথম 6 বছর আমি আসানসোলে, প্রথম 9 বছর আমি আসানসোলে ছিলাম, তারপরে 9 বছর বরানগরে, এবার এখন এখানে 6 মাস হয়েছে এসছি, জুন মাসে। কবছর আপনারা রাখবেন বা ঠাকুর কবছর রাখবেন তিনিই জানেন। তো যেটা বলছিলাম, যে মহারাজ প্রথম দিন আমাকে বলেছিলেন বা আমাদেরকে বলেছিলেন, আমার খুব টাচ করেছিল কথাটা। মহারাজ বলেছিলেন, তুমি চাও বা না চাও, একটা পরিবারের অন্তর্ভুক্ত হলে, রামকৃষ্ণ পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত হলে, ওই পরিবারের গুরুত্ব বা পরিবারের কথাটা তখন বুঝিনি। এখন যখন স্কুলের সাথে বা স্কুল প্রশাসনের সঙ্গে যুক্ত হয়েছি, এখন বলি আমরা যে একটা সংঘ বা যে কোনো একটা স্কুল বা যে কোনো একটা প্রতিষ্ঠানের কতগুলো স্তম্ভ থাকে, যেরকম ছাত্র, শিক্ষক, অভিভাবক বা কর্তৃপক্ষ, এরকম করে অনেক স্তম্ভ করা যায়। এবং এই
স্তম্ভের সুষ্ঠু সমন্বয় এই রামকৃষ্ণ মিশনগুলোতে হয়, যেটা একটা পরিবার, আমরা সবাই এক, এরকম একটা ভাবনা, এটা একটা ফ্যামিলির মতো। যারা মেডিকেল কলেজে পড়ে বা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে সেখানেও দেখবেন মিশন, যে আমি মিশনের ছাত্র, কোন মিশনের ছাত্র ডাজ নট ম্যাটার, মিশনের ছাত্র, রামকৃষ্ণ মিশনের ছাত্র, সে নরেন্দ্রপুরের হতে পারে, সে আসানসোলের হতে পারে, সে পুরুলিয়ার হতে পারে। এই একাত্ম বোধটা আমাদেরকে কিন্তু অন্যান্য ছাত্রদের থেকে আলাদা করে। একজন বক্তা বলছিলেন যে রামকৃষ্ণ মিশনের একজন মাস্টারমশাই মনে বলছিলেন যে দুজন ছাত্র যদি যায় তো মিশনের ছেলেটাকে চেনে নেওয়া যায়, একটা রাস্তা থেকে যায়। কিন্তু এখন সামাজিক অধঃগমন বা সামাজিক যা মানে কি বলবো, সমাজের যে সমস্ত কলুষতাগুলো সমাজকে গ্রাস করছে, মিশনের ছাত্ররাও তা থেকে ব্যতিক্রম নয়। মানে ধিকৃত কাজও মিশনের ছেলেরা করছে, আবার সুনামের কাজগুলো মিশনের ছেলেরা করছে। স্পেসে যাচ্ছে মিশনের ছেলে, আবার আরজি করে ওই কাণ্ডের সঙ্গেও যুক্ত ছিল আমাদেরই ছেলে। বরানগরে আমারই ছাত্র ছিল, ওই একটি ছেলে ছিল 16 সালে মাধ্যমিক পাস করেছিল, সে ছেলেটি ওই থ্রেড কালচার ওই ডিপার্টমেন্টের সাথে ছিল। আমি কি অদ্ভুত দেখছিলাম। আর অর্ণব বলে একটি ছেলে, অর্ণব বলে, ও অল ইন্ডিয়া মেডিকেলে 2nd না 3rd পজিশন পেয়েছিল নিটে। তো তারা প্রতিবাদে ছিল, মানে ওই প্রতিবাদের মুখ ছিল অর্ণব, বা বুয়া, ওর নাম আমরা বুয়া বলে জানতাম ওকে, অর্ণব মুখার্জি বলে, আরজি ও পিজিতে আছে মনে হয়। আর আরেকটি ছেলে, ওর নাম করছি না, ওই থ্রেড কালচারের সাথে যুক্ত, সে আবার আলাদা একটা গ্রুপ করে ফেলেছে। তো ওই সবগুলো বলে লাভ নেই। তো আমরা মিশনের যেটা বলছিলাম, যে আমরা যে যেখানেই থাকি, আমরা আমাদের স্কুলকে যদি নিজেদের সাধ্যমতো কিছু ফিরিয়ে দিতে পারি, সেটাই আমাদের মানে গুরুদক্ষিণা বলে না, ওই তাপস পালের একটা বই ছিল গুরুদক্ষিণা, মনে আছে? এবার ওরকম কিছু গুরুদক্ষিণা যদি দিতে পারি। আর এটা তো একটা আদর্শ জায়গা, এই প্রত্যন্ত সাগর অঞ্চলে রামকৃষ্ণ মিশন বিভিন্ন রকমের কাজ করছে। আপনারা অনেকেই এর সাথে যুক্ত আছেন, অনেক দান ধ্যান করেনও, আর প্রত্যেকে নিজে নিজের জায়গা থেকেও করেন। কিন্তু এটা একটা সমবেত প্রয়াস। আমাদের যারা প্রাক্তনী বা আমাদের সাগর অঞ্চলের যারা মানুষ, তাদের জন্য কিছু করা যায় কিনা, এই প্রস্তাব আমাদের সম্পাদক মহাশয় রেখেছেন। তো সেগুলো আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। সবাই নিজের নিজের জায়গা থেকে করছে, সবাই নিজের নিজের জায়গা থেকে কিন্তু সমাজসেবামূলক কিছু কাজ কারবার করছে। আর এই যে করোনা বা কোভিড কাল গেল, এখানে কিন্তু মিশনের প্রত্যেকটা ছেলেই, আমার তো মনে হয় প্রায় প্রত্যেকটা ছেলে কিছু না কিছু কন্ট্রিবিউট করেছে। সবাই আমরা মিশনের ছেলেরা কিন্তু করেছে, সেটা সব মিশনেই, প্রত্যেকটা মিশনেই করেছে। তো এইটা করে কিন্তু আমাদের নিজেদের লাভ। আমরা যাকে করছি, ওই যে স্বামীজির কথা আছে না, শিবজ্ঞানের জীব সেবা, যেটা, বা ওই যখন শিবের মাথায় জল ঢালছি, আমি শিবকে কৃতার্থ করছি না, শিবকে আমি কিন্তু কৃতার্থ করছি না, আমি কৃতার্থ হচ্ছি। কোনো গরিবকে আমি যদি কোনো সাহায্য করছি, আমি কৃতার্থ হচ্ছি। আর নিউটন বাবাজি বলে একজন আছেন, সবাই আমরা যারা বিজ্ঞান নিয়ে পড়েছি বা যাই পড়েছি, বিজ্ঞান পড়তে হয়েছে ক্লাস 10 পর্যন্ত। তো ওখানে একটা কথা আছে, নিউটনের 3rd ল, সব ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি যা করবেন সেটা ফেরত পাবেন। আপনি যদি ভালো করেন, আপনি যদি সমাজের জন্য ভাবেন, আপনিও ফেরত পাবেন সেটা। তো ফেরত পাওয়ার জন্য করতে বলছি না, তো ভালো হওয়ার জন্য করতে বলছি, ঠিক আছে? আর নিজের নিজের জায়গা থেকে যতটুকু পারেন করবেন। আর আমাদের বর্তমান সম্পাদক মহারাজ তো মনসাদ্বীপের মানে যা ছিল, মানে পুরো একদম মানে বিশাল একটা পরিবর্তন করে ফেলেছেন। তো সেটা যাতে কন্টিনিউ হয়, এই উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে। আমাদের মন্ত্রীমশাই এসেছিলেন, তো উনিও সবসময় স্কুলের যাতে কল্যাণ হয়, আশ্রমের যাতে কল্যাণ হয় চেষ্টা করেন। তো আপনারাও সকলেই করেন। তো আরও একটু সংঘবদ্ধ হয়ে কিছু করা যদি যায়, সেই প্রস্তাব আমাদের এখান থেকে প্রাক্তনীদের তরফ থেকে রাখা হয়েছে, আপনারা একটু ভেবে দেখবেন। তো এখানে অনেক কিছুই করা যেতে পারে। যখন আমাদের যে আমরা একটা প্রাক্তন ছাত্র সংসদ অনুষ্ঠান করব, তখনই আমি প্রথমে বলেছিলাম যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করা যেতে পারে। যেমন ওই রিলিফটা দেখুন, রিলিফটা না খুব
ছোট, মানে ছোট এই অর্থে বলছি যে ওটা সাময়িক, ওটা মানে মানে এমন কিছু করতে হবে যে ওটা মানুষের সারা জীবনটা মনে রাখে। যেরকম শিক্ষা, অন্ন দিয়ে মানুষকে সন্তুষ্ট করতে পারবে না, অন্ন দিয়ে বা কোনো রিলিফ ওয়ার্ক করে মানুষকে সন্তুষ্ট করা যাবে না। কিন্তু আপনি যদি শিক্ষার প্রসার বা শিক্ষা সংক্রান্ত যদি কিছু করেন, বা আমাদের যে সমস্ত ছেলেরা বেকার আছে বা যারা কর্মসংস্থান জোটাতে পারেনি, বা ওই ধরনের কিছু যদি টেকনিক, কর্মমুখী কিছু যদি প্রশিক্ষণের ব্যবস্থা করা, হ্যাঁ, তো এরকম বিভিন্ন রকমের জিনিস আছে। এবার আমার থেকে বেশি আপনাদের অনেকেরই আইডিয়া আছে, তো সেই সমস্ত ব্যাপারগুলো করা যেতে পারে। তো এইগুলো একটু সবার কাছে রাখা হলো। আর সম্পাদক রেখেছেন, বা আমাদের আরেকটা কথা বলি, মহাজনের কথা বললেন, 5 জন তো বটে, আমি কিন্তু ওটা দ্বিমত প্রকাশ করছি। কেন বলছি ওটা? কেন মানে একটা অনুষ্ঠান যখন সফল হয় সবার কন্ট্রিবিউশন থাকে, কিন্তু গ্রাম যখন তৈরি হচ্ছে, কাঠবিড়ালি একটা ছোট্ট নুড়ি পাথর নিয়ে যাচ্ছে, এখানে যারা আছে সবারই কৃতিত্ব যে এই এত সফল বা এত গ্র্যান্ড ভাবে যে আমাদের এই প্রাক্তনী অনুষ্ঠানটা হলো, এটার জন্য কিন্তু আমি প্রত্যেককে, যারাই অংশগ্রহণ করেছে, আমি প্রত্যেককে কুর্নিশ জানাচ্ছি, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। কেন 5 জন যাদেরকে বলা হলো, সে 5 জন তো নেতা তো থাকে একজন, তো কিন্তু সবারই কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে, তো সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটা শেখরানন্দজি মহারাজ বলছিলেন, কালকে এসেছিলেন, তখন এই আমাদের এদেরকে বলছিলেন, একটা গান্ধীদাকে বলছিলেন গান্ধীবাবুদেরকে যে একটা শতবর্ষ আসছে আমাদের, যে একটা হল করা যায় কিনা। আমি এসে কিন্তু আমার মনে হচ্ছিল ওটা, তো ওটা আপনারা মাথায় রাখুন। ঠাকুর দেখুন, আমাদের ইচ্ছাতে তো কিছু হয় না, ঠাকুরের ইচ্ছাটা হবে। ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করতে পারি যদি হয় আর কি, বা এটা যদি ছাত্র সংসদই করতে পারে, এর থেকে আনন্দের তো আর কিছু নেই। ঠিক আছে, তো একটা হল বা অডিটোরিয়াম করার কথা মানে আমি এটা বললাম। মহারাজও বলেছিলেন, মহারাজকে আমি খাওয়ার সময় জিজ্ঞাসা করলাম, মহারাজ বলছে না এখন প্রয়োজন নেই। আমি কিন্তু এসেই আমার মনে হয়েছিল একটা প্রয়োজন আছে। এটা এত ছোট ঘর, 700-800 ডেলিগেটস হলে এখানে বসতে দিতে পারবে না। আর আগামী দিনে 700-800 কেন, 1000-1200 কত ডেলিগেটস হবে কোনো ঠিক নেই। ঠিক আছে, দিন দিন বাড়বে। তো এই হলে কিন্তু হবে না, একটা ভালো হল চাই আমাদের, শতবার্ষিকী হল বলে আমরা নাম দিতে পারি কিনা সে চিন্তা আমরা করছি। আর ঠাকুরমা স্বামীজির ওপরেই আছে সবকিছু, তাদের যদি ইচ্ছা তিনি করবেন। আর সবাই ভালো থাকুন, ঠাকুরমা স্বামীজির কাছে সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। সকলে ভালো থাকুন, আর স্কুলের সাথে যোগাযোগ রাখুন। স্কুলের সাথে আমরা সবসময় ব্যস্ত থাকি, ঠিক আছে, কিন্তু আসলে কথা বলবো, চিন্তা নেই। ঠিক আছে, কেউ যদি আসতে পারে, আসলে কোনো অসুবিধা নেই। আর স্কুলকে বিভিন্নভাবে সাহায্য করা যেতে পারে, ওটা করবে। মানে সাহায্য এরকম হবে না, মনে হয় আমার একটা ছেলে আমি ঢুকিয়ে নিই, এরকম ওইভাবে সাহায্য করতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকুন, নমস্কার। এরপরেই বক্তব্য রাখবেন বিদ্যালয়ের প্রাক্তনী অজিত কুমার সাহু। অজিতবাবুর বক্তব্যের আগে আমরা গীতারে যাব, গীতারের পরেই আমরা অজিতবাবুর বক্তব্যে দেখব। গীতার পরিবেশন করছে আমাদের প্রাক্তনী সুশোভন মাইতি, 2016 সালে পাস আউট। আমার এখানে কথা বলতে খুব ভয় লাগছে প্রথমত, কারণ এখানে আমার দাদু উপস্থিত, এখানে এত বড় বড় জল সবাই বসে আছে, সেখানে আমি গান শোনাতে এখানে এসে আমার সবাইকে এইভাবে গান শোনাতে পাচ্ছি আমাদের স্কুলে, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি।
একটা ঠাকুরমা স্বামীজিরই গান করছি প্রথমে। দুটো কথা বলতে চাই প্রথমে, না বললে মনে হয় এটা ঠিক হবে না। কারণ পড়াশোনায় তো একদমই ভালো ছিলাম না, ফেল মার্কার স্টুডেন্ট আমি। ক্লাসে আমি শুধু ফেল করে যেতাম, আর সবাই এগিয়ে যেত। পরে ক্লাসে ভাইদের সাথে আমাকে আবার ক্লাসে যেতে হতো। তো তারপর আমি বুঝতেই পারিনি আমি জীবনে কি করব আর জীবনে আমার উদ্দেশ্য কি। তো সব জায়গায় ঘুরে ফেরার পরে যখন কলকাতা গিয়ে পৌঁছাই, যখন মনে হয় যে গানটা করব, তখন সুযোগ তো কেউ দেয়নি। তো একদিন মনে আছে, যখন পার্ক স্ট্রিটে ঘুরতে ঘুরতে আমি ওখানে হোটেলে কথা বলতে গেছিলাম যে কোনো বারের হোটেলে যদি গান গেয়ে যদি কিছু টাকা পাওয়া যায়, কারণ সেই অবস্থাই ছিল না নিজের একটা জামা কাপড় কেনার মতো। তো সেখানে দেখলাম যে রাস্তায় দাঁড়িয়েও কিছুজন গান করছে এবং গান শুনছে। তারা টাকা দিয়েছে বলে গান শুনছে না, তারা গানটা ভালো লাগছে তাই জন্য শুনছে। তো তারপর থেকে আমি রাস্তায় গান করা শুরু করি। তো সেই গান করতে করতে আমার বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়। ইদানিং এই বছরও আকাশ আঠে গান করার সুযোগ হয়েছিল, তারই দয়াতে অনেকজন অনেক ভালোবাসা দিয়েছেন। এর পেছনে আমার 10 বছর লেগে আছে। 10 বছরের আমি গান করে করে কেউ জানতো না, কেউ চিনতো না। তো আজকে আপনাদের যে এত ভালোবাসা পেয়েছি, আমি সবার কাছে চিরকৃতজ্ঞ যে আমাকে এত ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি গান করতে পারছি। আর বেশি কিছু বলবো না, গান শোনাচ্ছি। ধন্যবাদ। একতারা একতারাতে বেঁধে দিলে দোতারার সুর, একই দেহরাম আর কৃষ্ণ সুমধুর। ওগো একই দেহরাম আর কৃষ্ণ সুমধুর। একতারাতে বেঁধে দিলে দোতারার সুর, একই দেহরাম আর কৃষ্ণ সুমধুর। ওগো একই দেহরাম আর কৃষ্ণ সুমধুর। সরজন দিতে নেবে দেহ শীতল হয়, আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেমে যমুনা বয়। সরজন দিতে নেবে দেহ শীতল হয়, আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেমে যমুনা বয়। শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূর, একই দেহরাম আর কৃষ্ণ সুমধুর। ওগো একই দেহরাম আর কৃষ্ণ সুমধুর। জীবে শিবে এক করি ঘুঁচালে বিভেদ, সরল কথায় সৃষ্টি করে গেলে পঞ্চবেদ। অবতার বরিষ্ঠায় তোমারে প্রণাম, একই দেহে কৃষ্ণ তুমি, একই দেহরাম। একই দেহে কৃষ্ণ তুমি, একই দেহরাম। সরল কথা শুনে তোমার ক্লান্তি হলো দূর, একই দেহরাম আর কৃষ্ণ সুমধুর। ওগো একই দেহরাম আর কৃষ্ণ সুমধুর। আজ
ঠাকুর একই দেহরাম আর কৃষ্ণ সুমধু। তো আমার একটা গানই করার কথা, আমার লেখা। আমি একটা গান আমি শোনাতে চাই। অনেক দিন বাবা নেই, বাবা যখন থাকতো তখন দেখতাম এই স্টেজেই বাবা গান করতো। তো বাবাকে খুব খুব মিস করি, আর বাবার কথা খুব মনে পড়ে। আর এই মঞ্চে এসে গান করছি, খুব ভালো একটা অবশ্যই। তো এটা বাবার জন্যই এই গানটা। বাবা প্রায় চলে গেল, 10 বছর হয়ে গেল। আজও খুঁজি ভেতরে, সেখান থেকেই গানের জন্ম। কোন মায়া জালে বন্দি তুমি, দেখতে কেন পাই না আমি তোমায়, খুঁজেই ক্লান্ত বাবা, দেখতে কি পাও না। কোন মায়া জালে বন্দি তুমি, দেখতে কেন পাই না আমি তোমায়, খুঁজেই ক্লান্ত বাবা, দেখতে কি পাও না। কোনো বাধাই মানব না আমি তোমায় পাবো একদিন, জানি খোকা বলে টেনে নেবে কি বাবা বুকের পিঞ্জিরায়। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, বাবা কতদিন কতদিন দেখি না তোমায়। অবুঝে মন বলে যায়, হলো কেন এরকম বোঝা দেয়। কোন পথ ধরে যাই অজানায়, যেতে চাই জানি না কোন ঠিকানায়। তোমায় খুঁজেই মরছি, কোন গোলক ধারায় ঘুরছি, আর তোমার মুখটা দেখছি চেতনায়। তোমায় খুঁজেই মরছি, কোন গোলক ধারায় ঘুরছি, আর তোমার মুখটা দেখছি চেতনায়। অবুঝে মন বলে যায়, হলো কেন এরকম বোঝা দেয়। মনে পড়ে সেদিন সবগুলি, তুমি আমি মা সুখের নীড়ে, তবে কেন মা অন্ধ কুটিরে একাকী বসে রয়। মনে পড়ে সেদিন সবগুলি, তুমি আমি মা সুখের নীড়ে, তবে কেন মা অন্ধ কুটিরে একাকী বসে রয়। মানি আছে কোন অন্তর জামি, মুছে দেবে সব কান্না তিনি, এনে দেবে বাবা তোমাকে এই বুকের পিঞ্জিরায়। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, বাবা কতদিন কতদিন দেখি না তোমায়। অবুঝে বলে যায়, হলো কেন এরকম বোঝা দেয়। কোন পথ ধরে যাই অজানায়, যেতে চাই জানি না কোন ঠিকানায়। ধন্যবাদ। সুশোভনকে অসংখ্য ধন্যবাদ। সুশোভনের কথায় মাঝে মধ্যে উঠে আসছিল তার স্বর্গীয় পিতার কথা। ওনার নাম নিশ্চয়ই আপনারা অনেকে জানেন,
প্রয়াত দিলীপ কুমার মাইতির সুযোগ্য সন্তান সুশোভন মাইতি, যিনি সাম্প্রতিককালে পথ দুর্ঘটনায় স্বর্গীয় হয়েছেন। দিলীপ কুমার মাইতি, সুশোভন যখন গান করছিল, ওর গানের মধ্যে আমি স্ট্রিট সিঙ্গার লক্ষ্য করছিলাম এবং আমাকে জয়দেববাবু, আমার প্রণম্য পূজনীয় শিক্ষক মহাশয় বললেন। প্রসঙ্গে বলে রাখি, আমি বর্তমানে দুটো থিয়েটার দলের সঙ্গে যুক্ত আছি, দক্ষিণ কলকাতা কলাকুশলী এবং দমদম স্বপ্নদ্বীপ, এবং বর্তমানে আবার যুক্ত হতে চলেছি, আপনারা শুনেছেন, আর যে খাস কৌশিকের গল্প আপনারা শুনেছেন। তো আমি স্যারকে কথা দিলাম, আমি চেষ্টা করব ডিরেক্টরের সঙ্গে কথা বলে সুশোভনকে যদি যুক্ত করা যায়। এরপরে আমরা যাঁর অমূল্য বাণী শুনব, তিনি হলেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তনী অজিত কুমার সাউ। শুধু বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নয়, তিনি ছিলেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সহসভাপতি এবং দীর্ঘদিন শিক্ষকতার কাজের সঙ্গে যুক্ত আছেন। এছাড়াও আমাদের রামকৃষ্ণ মিশনের ভাব প্রচারের কাজে উনি যুক্ত আছেন। ওনাকে অনুরোধ করব ওনার অমূল্য বক্তব্য রাখার জন্য। 1969 সালের ব্যাচ শ্রী অজিত কুমার সাউ। ত্রয়ীর চরণে প্রণাম জানিয়ে বলি, ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তয়সিত প্রণমামি মুহুর্মুহু। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। জয় ঠাকুর, জয় মা স্বামী। আজকে 15ই ডিসেম্বর 2024 আমাদের জীবনে একটা স্মরণীয় দিন। আজ থেকে 1969 সালে সুমতিনগর নদী পেরিয়ে, জামাগুড়ি নদী পেরিয়ে এক হাঁটু কাদা নিয়ে স্কুলে এসেছিলাম। তৎকালীন সময়ে স্বামীজি মহারাজ স্বামী সিদ্ধানন্দ, এবং ক্লাসের প্রথম দিন থেকে যার খুব স্নেহ পেয়েছি ধ্রুবচরণ মণ্ডল মহাশয়, তার ছেলে বসে আছেন। বল, তুমি নদী পেরিয়ে এসে এখানে স্কুল করতে পারবে? যাই হোক, কষ্ট করে 9, 10, 11 এখানে পড়াশোনা করলাম। আর স্বামী সিদ্ধানন্দ মহারাজের একটা চরম স্নেহভজন ছিলাম এই কারণে, তখন বঙ্কিমনগরে প্রচুর দুধ পাওয়া যেত, গরুর দুধ। মিশনের ডায়েরি ছিল না। তো প্রতিটা পুজোতে 5-7 কিলো দুধ সংগ্রহ করে আমাকে আনতে হতো পুজোর কাজের জন্য। আর ঠাকুরের দুধ বইলেই ঠাকুরের প্রসাদ পাওয়ার কোনো অসুবিধা হতো না। সেই থেকে মঠ মিশনের প্রতি আমার একটা অনুরাগ হলো। এখান থেকে পাস করেছি, মহারাজদের স্নেহ পেয়েছি, এবং পূজনীয় মহারাজদের স্নেহ পেতে পেতে ঠাকুর রামকৃষ্ণ মায়ের একটা কি বলা যায়, মানে ওনাদের ভাবশিষ্য মতো হয়ে গেছি। দীক্ষাও নিয়েছি স্বামী আমাদের ভূতেশ্বরজি মহারাজের কাছে। একটু আগে আমাদের প্রিয় বাদল দা, তিনি আমার শিক্ষকও ছিলেন, এখন স্বামী পূর্ণানন্দ, বললেন যে আমাদের কিছু কাজ করার দরকার আছে, ডেভেলপমেন্ট, ছাত্রদের ডেভেলপমেন্ট, এলাকার ডেভেলপমেন্ট। কিন্তু আমার মাথায় ঢুকলো যে কিছু কিছু ঠাকুরমার স্বামীজির ভাব প্রচার করলে কেমন হয়। আজ থেকে প্রায় 32 বছর আগে অজিত মহারাজ, স্বামী সুতন্ত্রানন্দজি মহারাজ, তার পূর্বাশ্রম ছিল আমার গ্রামে। উমানন্দজি মহারাজ, পুরুলিয়ার সেক্রেটারি উমানন্দজি মহারাজ, তাদের স্নেহ ছায় শ্রীরামকৃষ্ণ পাঠচক্র গড়ে আজকে প্রায় 32 বছর ধরে এরকম কাজ করছি। প্রতি পূর্ণিমায় বিভিন্ন বাড়িতে পাঠচক্রের কাজ হয়, এবং বছরে একবার কল্পতরু উৎসব হয়, এবং এই উৎসবগুলিতে আমাদের এই মিশনে পূজনীয় মহারাজকে অকুণ্ঠ সাহায্য পাই।
আমি এটা অন্য আগে কথা বললাম এই কারণে, আপনারা সকলে বলেছেন বিভিন্ন দিনের কথা, আধ্যাত্মিক প্রেরণা দিয়ে আমরা সকলকে পারবো না, যদি একজন দুজনকে মোটিভেট করতে পারি। এবং আমাদের আজকে যিনি সেক্রেটারি প্রেসিডেন্ট আমাদের রামকৃষ্ণ মণ্ডল, তিনিও এসছেন, যদি তাদের মানসিক উন্নতি করতে পারি তাহলে বলবো এটা আমার পরম পাওয়া হবে। আর প্রাক্তন ছাত্র সম্মেলনের পূজনীয় মহারাজ একটা কথা বললেন, আগামী 100 বছর যে পূর্তিটা হবে সেই পূর্তিতে একটা বিশেষ কিছু করার দরকার আছে, এবং সেটা করতে পারলে আমরা সকলে যে যেমন পারি সাহায্য করতে পারবো, এই প্রত্যাশা বা এই অঙ্গীকার করছি। এবং আজকে স্বামী শেখানন্দজি মহারাজ যখন এখানে ছিলেন আমাকে স্নেহ করতেন, বিভিন্ন বিষয়ে উপদেশ দিতেন। স্বামী বিধানানন্দজি মহারাজ ছিলেন, আমাকে পাশে বসে অনেক উপদেশ দিয়েছেন, যেগুলো আমি আমার বিদ্যালয়ের জীবনে, আমি একটা স্কুলে হেডমাস্টারই হয়ে কাজে লাগাতে পেরেছি। তাদের চরণে শতকোটি প্রণাম জানিয়ে, এবং আজকের উপস্থিত আপনারা যারা এসছেন অনেকে আপনারা আমার চেয়ে হয়তো অনেক বেশি কাজে যুক্ত আছেন, তাদের মতামত পেষণ করে আগামী দিনে এই প্রাক্তনী যাতে আরও বলিষ্ঠ হয় সেই উপদেশ দেবেন। ঠাকুর মা স্বামীজির চরণে সকলের ভালো হোক, সকলে ভালো থাকুক, এই প্রত্যাশা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ধন্যবাদ, প্রণাম জানাই অজিত কুমার সাউ মহাশয়কে। এরপরে আমরা আবারও ফিরে যাব সেই গিটারে। গিটার পরিবেশন করবে অর্পণ হালদার, 2023 সালের প্রাক্তনী অর্পণ হালদার এখন পরিবেশন করছেন গিটার। আচ্ছা, তো একটা আমি সদ্য বেরিয়েছি, ঠিক আছে, তো একদম নতুন প্রাক্তন দাদা যেটা বললো যে বাবার কথাটা, তো আমি টেস্টে পরীক্ষা দিচ্ছিলাম, সেই সময় বাবা কত হন, বাবা কাজ করতো সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ। আর এমন সুন্দর
প্রত্যেকের বাধ্য হলেও সময় বোঝে কারোর বাধ্য নয়। সে তার আপন নিয়মে সঠিকভাবে এগিয়ে চলে। সময়ের খামতি থাকেও আমরা কিছু স্মৃতিচারণা শুনব 2 থেকে 3 মিনিট করে। সংক্ষিপ্ত স্মৃতিচারণায় আসবেন অরুণ দলপতি। অরুণবাবুকে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য। অরুণ দলপতি মঞ্চে উপস্থিত গুণীজন, মঞ্চে উপস্থিত আছেন ঠাকুরমা স্বামীজি ও মায়ের ছবি, তাদেরকে প্রণাম, গুরুজনকে প্রণাম। আমার বন্ধু যারা এসছেন, বিশেষ করে শান্তনু আছে সামনে বসে, আমার ভাই, সবাইকে যথাযথ সম্মান জানাই। আমি 1987 সালের ব্যাচ। প্রথমে আমি নিখিল মহারাজের সান্নিধ্যে আসি, তারপরে আমি মাধ্যমিক পাস করি সুব্রহ্মণ্য জি মহারাজ। উনি একটা জিনিস আমাদেরকে বলে গেছিলেন এবং শাসন কাকে বলেছিল সেটা আমরা জানতাম। সেই থেকেই হয়তো আজকে আমার জায়গায় আমি প্রতিষ্ঠিত। আমি একটি ডায়াগনস্টিক সেন্টার চালাই, যাতে আমার 120 থেকে 25 জন ভাই বোনরা থাকে, তাদের সংসার প্রতিপালন করে। কিন্তু আমি আমার জন্ম থেকে এই যে মাতৃভূমি বা পিতৃভূমি জায়গা, একটা আমি কোনোদিন এখনো ছাড়ি। চেষ্টা করি মাসে একদিন করে আমার পিতৃলয় আসতে, বা আমার কিছুদিন আগে আসছি। আমার বাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন মহারাজা তাদের পদধূলিতে আমাদের পরিবারে যথেষ্ট উপকৃত। আমার সামনে উপবিষ্ট শেখানন্দজি মহারাজ, স্তব্রজানন্দজি মহারাজ, নিখিল মহারাজ কলকাতার বাড়িতে ওনাদের চরণধূলি পড়েছে। তার জন্য আমরা যথেষ্ট ধন্য। আমার ভাই, ছোট ভাই, সেও শান্তনু স্কুলে শিক্ষকতা করে। আমরা কর্মের জন্যে কলকাতায় বাড়ি দিয়েছি। জীবনের প্রথম দুর্গম জায়গা থেকে আজকে শহরে পৌঁছেছি। বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা আজকে কলকাতায় যত বসবাস করছি, পেটের তাকে মহান করে থাকে আমার স্বাগত। আমি যে বিষয় নিয়ে কাজকর্ম করি সেটা হচ্ছে চিকিৎসা। চিকিৎসা সংক্রান্ত মানুষ আজকে অনেক পিছিয়ে। আমরা যারা চিকিৎসা বা ডাক্তার নিয়ে কাজ করি আমরা জানি মানুষ কতটা অসহায়। তার প্রত্যক্ষ পরোক্ষভাবে আমি আমার 34 বছরের উপলব্ধি করতে শিখেছি। এইটুকু আপনাদের আশা দিতে পারি, যদি কোনো বাচ্চা বা বয়স্ক নিডি তাদের স্বাস্থ্যসাথী কার্ড থাকে, তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলবেন। ওপেন হার্ট সার্জারি থেকে শুরু করে যে কোনো কাজে কুণাল সরকার আমার সঙ্গেই থাকেন, কাজ করেন। তাদের সান্নিধ্যে আমি থাকি। যদি কোনো রকম সহযোগিতা করতে পারি, প্রাক্তনী হিসাবে মনে হয় আমি নিজেকে প্রণাম করতে পারি। আর সাগরের টানে আমার একটা ছোট্ট অর্গানাইজেশন আমি সদ্য প্রতিষ্ঠিত করেছি। সেখানে আমাদের মহারাজা ছিলেন, সেখানে আমার লোকাল ছেলেমেয়েরা কাজকর্ম করছে। সেটা হলো আনন্দ। আমি যেমন দুঃখ নিয়ে কাজ করি, আনন্দ নিয়েও কাজ করি। সেখানে আমি আমার চেষ্টা মতন কিছুটা করেছি পিতৃলয়ে। সেখানেও আমাদের মহারাজা গিয়েছিলেন, উদ্বোধন করেছে আমার বন্ধু শান্তনু ছিলেন। আমি নিজেকে গর্ব অনুভব করি এই কারণে যে আমি মেডিকেল লাইনে যুক্ত হতে পেরেছি। অনেক অসহায় মানুষ আমার কাছে আসে, তাদের আমি যথাসাধ্য চেষ্টা করি। তাই সবাইকে বলা থাকলো, যদি কারো নিবি সে সত্যিকারে নিবি হয়। কারণ আমরা আজকে নিবি মানুষকে দেখি না। যারা সুযোগ সুবিধা পায় সব ধনী ব্যক্তি না। ধনী দিতে যাওয়ার ব্যাপারে একটা কথা বলি, একবার খোলাখুলি কথা। এমপি, এমএলএ, এসপি, আইএএস, আইপিএস সবাই আসে আমার কাছে, কিন্তু তাদের কাছ থেকে আমি ওই পয়সা চাইতে পারি। কেন পারি না? ওই চেয়ারের সম্মানের জন্য। তারা যে সমর্থন কোনোদিন কোনো অ্যাপ্রোচও করে না। যত সুযোগ সুবিধা প্রথম শ্রেণীর সমাজের প্রথম শ্রেণীদের জন্য থাকে,
আপনি এটা খেয়াল করে দেখবেন, একটা এমপি ঠিক এসে বিমানে চড়ে, এক স্থানে এক স্থানে যায়, যখন সে প্রাপ্ত হয় তখনও সে করে। কিন্তু একটা গ্রামের ছেলে, সে চিকিৎসা পায় না, সে 2 টাকার টিকিট কেটে দিনের পর দিন ঘুরে বেড়ায় এই হসপিটাল থেকে এই হসপিটাল। আমি একটা কথা শুধু বলে যাই, যদি কেউ নিবি থাকে যোগাযোগ করতে বলবেন, চেষ্টা করুন এই কথাটা। সবাই ভালো থাকবেন, আগামী বছর সবাই আসবেন, আগাম শুভেচ্ছা রইল আগামী বছরের জন্য। আর একটা কথা, প্রাক্তন শুরু করলো যারা এই অনুষ্ঠান নিয়ে, আগামী দিনে যেন এটা আরো বড় করে হয়, সেটার জন্য সবার সহযোগিতা চাই। আমাদের সংগঠন মণ্ডলী যারা যারা সম্পাদক, যারা উপদেষ্টা কমিটিতে আছেন, তারা যা প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবটা যদি আমরা সকলে সবাই মিলে একটি করে টাকা প্রতিদিন দিই, তাহলে আমাদের 30 টাকা করে পার মাসে 30 টাকা মানে 360 টাকা বছরে যদি দিতে পারি, কোনো একটা গরিবের উপকার লাগবে, কোনো বাড়ির একটা ভাইদের কাজে লাগবে, একটা মহিমূল হতে পারে, এই আশা সবার কাছে করব। এই বলে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য করতে পারি। ধন্যবাদ অরুণধরতী মহাশয়কে। এরপরে স্মৃতিচারণায় কুবরি স্মৃতিচারণায় ডাকবো দেবাশিস প্রধান মহাশয়কে। রিভার রিসার্চ ইনস্টিটিউট অফ ওয়েস্ট বেঙ্গলে ইনি কর্মরত, 1984 সালের ব্যাচ। নমস্কার, ঠাকুরমা স্বামীজিকে শতকোটি প্রণাম। প্রণব মহারাজ, নমস্কার মহারাজ। আমার বন্ধুরা করে নেই, চলে গেছে। আমাদের জুনিয়র যারা, তাদেরকে শুভেচ্ছা ভালোবাসা। সত্যি কথা বলতে কি, রামকৃষ্ণ মিশনের আমরা যখন প্রথম আসি, মিশন স্কুল বা মহারাজ স্কুল বলতাম। এখানে আসার যে উৎসাহ, মানে ভর্তি হবে, এটা বিরাট ব্যাপার। সবচেয়ে ভালো লাগে আমাদের 1984 সালে ব্যাচটা একটু অন্যরকম ছিল, ছোট্ট টাইপের ছিল, কিন্তু বড় ধাক্কাও দিয়েছিল ওই বছরের রেজাল্টে। আমাদের আগে 1983 সালে 2জন ফার্স্ট ক্লাস পাস করেছিলেন, আমাদের কাছে 8 জন, তারপরে জয়দীপদের কাছে 13 বা 15 জন। মানে ওটা একটা বুস্টিং। এই বুস্টিংটা কিন্তু এমনি আসেনি, নিখিল মহারাজ আগে অনেকে করেছেন। তা আমরা যখন প্রেয়ার করতাম, অনেকটা ওয়েটিং ফর্মেট, ওদিকে জনগণ মন্ত্র, ওদিকে নায়কের জয়। প্রথম দিকে পেঁচিয়েছিলেন কাশ্মীর, তারপর থেকে সব একসঙ্গে হতো। উনি কিন্তু আমাদের বুঝতে দিয়ে আমাদের ক্লাস 8 বা 7 করতেন। তারপর থেকে কিন্তু বিভিন্ন ধরনের মানে বেলুনের সহযোগিতায় বা বিভিন্নভাবে গরিব গরিব ছাত্রছাত্রী, মানে ছাত্র যারা তার হেল্প করতো, তার মধ্যে আমিও ছিলাম। আমি শোনার পর ফ্রিতেও থেকেছি। তা আমাদের মধুবাবু বলতেন, প্রসাদবাবু, মানে ফ্রি থাকতাম তো। তাই এই ব্যাপারে আমাদের বিশেষ করে সুপ্রবন্ধজি মহারাজ প্রচুর সাহায্য করেছেন। ফ্রিতে থেকেছি, খেয়েছি, জয়দেবের পাশে থাকতাম। আর ফাঁকিও একটু এই কারণে আমি ছোটদের সঙ্গে থাকতাম, আর একটু ঘুমোতাম, বিকেলে পড়তাম, সন্ধ্যাবেলা ঘুমোতাম, সিরিয়াস চেঞ্জ করে। জয়দেব ডেকে নিয়ে খাওয়ার সময় জয়দেব আমার খুব কাছে হতো। এখন অন্যদিকে আবার আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছে, জয়দেব এরা সব আমার আত্মীয়। তা সবচেয়ে ভালো লাগে মিশন এখানে এলে আমরা অনেক দূরে থাকি মানে আমি অ্যাকচুয়ালি মাদ্রাবাড়ায় বাড়ি করেছি, সেখান থেকে অসৎ না হতে পেরে যার জন্য আমাকে ট্রান্সফার করা হয়েছে, অনেক দূরে ট্রান্সফার করা হয়েছে ভ্রমণ করে। মাঝে মধ্যে যেতে হয়। আবার এখন আমার একটা প্রমোশন নজর রাখতেছি। দুঃখের কথা বলছি, কারণ সব থাকার এটা হচ্ছে পানিশমেন্ট। চুরি করতে পারেনি, এস স্যার বলতে পারেনি, যার জন্য আবার নতুন করে সিদ্ধান্ত কুচবিহার পাঠানো। মানে সব থাকলে এই পানিশমেন্টটা থাকতে হবে। আর মিশনে থাকার ফল হচ্ছে চুরি করতে পারেনি। আমি যেখানে থাকি টেস্ট ল্যাবরেটরি, প্রচণ্ড চুরি জায়গা, ভাঙ ফাঁকে প্রচুর টাকা আছে, নেওয়া যায়, দেওয়া যায়, ওটা করতে পারে খুব মুশকিল হয়। আমি ছাত্র জীবনে একটা পয়সা চুরি করিনি, এখন করতে পারছি না। আর যারা আছে জুনিয়র হোক সিনিয়র হোক, তাদের বলবো মিশনের আদর্শটা যেন আমরা রেখে দিতে পারি।
চুরি চামারি জায়গাটা পুরোটা বন্ধ করতে পারে। এই করতে গিয়ে অনেকভাবে অনেক বড় বড় পানিশমেন্ট পেতে হয়। আমি সেই পানিশমেন্টের একটা সাক্ষী। আমার একটা কেস 9 বছর ধরে ঝুলিয়ে এবং সুপ্রিম কোর্টে নিয়ে গেছে, যাতে আমাকে ঝোলানো যায়, যাতে প্রচুর পানিশমেন্ট দেওয়া যায়। এই ধরনের শাস্তিগুলো অনেস্টি হওয়ার ফসল। আর রামকৃষ্ণ মিশনের ফসল হচ্ছে আমরা অনেস্ট থাকতে পারি, এইটা সবচেয়ে বড় জিনিস। সবাইকে বলবো অনেস্ট থাকবেন, কষ্ট হবে কিন্তু মহাসুখী থাকবেন। আমি কিন্তু রাত বিরেতে কাউকে ভয় পাই না, কিছু করতে পারি অনেস্ট রাখবেন, এইগুলো আমার বড় শিক্ষা। আর চেষ্টা করবো আমাদের প্রাক্তনী সংসদ যেটা সিদ্ধান্ত হয়েছে, আমি ওই অ্যাডমিনিস্ট্রেশন জাতীয় কিছু কথা বলছি এই কারণে, আমাদের যারা অনেকে ডোনেশন পাঠিয়েছে, আমার ক্ষেত্রে সমস্ত ব্যক্তির শুভজোড় পালনে আমাদের শিক্ষক মহাশয় প্রাক্তন ছাত্র তার পার্সোনাল অ্যাকাউন্টে আমরা পাঠিয়েছি। আমার মনে হয় যারা আমাদের সিস্টেমের মধ্যে আছে তাদের অ্যাকাউন্টে ঠিক করতে হবে। এই কারণে যদি আমরা ডোনেশন হোক বা কোনো ধরনের কোনো ডোনেটের ব্যাপার আমরা পাঠাতে পারি, যখন তখন আমার তো সবসময় টাকা পয়সা থাকে না, যখন তখন পাঠাই সুযোগ সুবিধার মতো, সেইটা একটু ফ্রি করলে, ফ্রি মানে কি, যাতে ধরুন ওই ফোনপে, পেটিএম বা এই জাতীয় জায়গায় গুগল পে থেকে পাঠাতে যাতে কোনো সুবিধা হয়। আমি এবারে 2-3 বার চেষ্টা করার পরেও পাঠাতে অসুবিধা, পার্সোনাল অ্যাকাউন্ট পাঠিয়ে এই যে ইন্ডিয়ান পেমেন্ট ব্যাংক যেটা করা হয় ঢোকেনি, এই জায়গাটা একটু দেখবেন যারা আছেন। আর শতবার্ষিকী হলের জন্য যত ডোনেশন সম্ভব আমি বলবো, তবে আমাদের শতবার্ষিকী হল যেন শতবার্ষিকীতেই আমরা দেখতে পাই, এইটা সবাই চেষ্টা করবো। কারণ এই প্রোটোকলটা আমরা চাই ওটা 1000-2000 যেন খুব বড় করে হয়, এবং সেটা যেন শতবর্ষে আমরা সেইটাই দেখবো, এইটা সবাই রাখবেন। আর কিছু আমি যেরকম অনাথ না হলেও দুস্থ হিসেবে মেশনে কাটিয়েছি, বহু ছেলে মেয়ে আছে, তাদের জন্য যদি কিছু করা যায়, মান্থলি হোক বা বাৎসরিক হোক, সেই অনুষ্ঠানটা আমি দেবো। এইটুকু কথা দিচ্ছি। নমস্কার। সময় খুব সংক্ষিপ্ত, তাই দ্রুততার সঙ্গে যাব জয়দেব মণ্ডলের কাছে, সহকারী প্রধান শিক্ষক তথা ভারপ্রাপ্ত শিক্ষক, রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ এবং আমাদেরই প্রাক্তনী জয়দেব মণ্ডল মহাশয়কে অনুরোধ করব মঞ্চে 2 মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। দীপন্দ্রী স্মরণে আমার অন্তরে আভাবে প্রণাম জানাই এবং মঞ্চ উপস্থিত সকল মহারাজগণ এবং কর্মচারী সন্ন্যাসীবৃন্দ সকলকে আমার অন্তরে প্রণাম জানাই এবং আমার সিনিয়র যারা রয়েছে তাদের সকলকে আমার শ্রদ্ধা এবং আমার বন্ধু যারা রয়েছে ভালোবাসা এবং আমার জুনিয়রদের অত্যন্ত স্নেহাশ্রী জানাই যে আমাদের সত্যি এই দিন আসবে এবং পুরানো সেই দিনের কথা মনে পড়বে। সেখান থেকেই আমাদের অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে আসা, প্রতি বছর উৎসবে আমরা আসি, এটা আমাদের আনন্দ, আমাদের জীবনের একটা ভীষণ পরিবর্তন। মনে যেন আমরা অনেক বছর বাঁচব। বন্ধুদের সাথে দেখা হলে যে হৃদয়ের একটা প্রসারতা, এই কর্মব্যস্ততার মধ্যে থেকে একটুখানি নিজেকে রিল্যাক্স করে মনে যেন আরো অনেক বছর আমরা বাঁচতে পারবো, সেই আনন্দে আমরা থাকি। এই রামকৃষ্ণ মিশন তো কোনো কথাই নেই। এই মিশন বা স্কুল পেয়েছিলাম বলেই হয়তো আমার জীবনের এত পজিটিভ দিক এসছে। এবং আমি যখন 7-এ পড়ি, আমার সব স্যারেরা ছিলেন, 7-এ যখন পড়ি ধ্রুববাবু একটা কথাই বলেছিলেন যে তুমি যখন স্কুল থেকে ফিরবে, বন্ধুদের সঙ্গে যাচ্ছ যাও, কিংবা ক্লাসে স্যার পড়িয়ে যাওয়ার পরে তুমি একটুখানি ভেবে নেবে কি পড়ানো হলো। এই যে একটা যাওয়া আসার মধ্যে বা স্কুলে যখন আসছো চিন্তা করে আসবে, সেই চিন্তা শক্তি আমার জীবনে আজকে এই পথে দাঁড় করিয়েছে। এবং সেই সঙ্গে স্বামী বিদ্যানন্দজি মহারাজ ছিলেন, যা অত্যন্ত স্নেহ বা ওনার চিন্তা ভাবনা যদি আমরা না জানি তখন বুঝতে পারি। পরবর্তীকালে যখন রওনাতে গেলাম স্বামী দিব্যানন্দজি মহারাজ আপনি সান্নিধ্যে আসলাম, তখনই আমরা ভাবলাম যে এরকম একটা ছত্রছায়া ছিলাম বলেই আজকে এরকম জায়গায় আমরা আসতে পেরেছি। অন্তত নিষ্ঠা কি, নিয়মানুবর্তিতা কি, সেইটা আমার এখন ছাত্রছাত্রীদের মধ্য দিয়েও আমি সে প্রতিফলিত করতে চাই। এবং যে উইল ফোর্স, ইচ্ছা শক্তি, স্বামী বিদ্যানন্দজি মহারাজকে আমরা দেখেছিলাম যে যেমন পড়াতেন তেমনি খেলতেন, আবার তেমনি বেড়াতেও নিয়ে যেতেন। তাদের সেই অনুপ্রেরণা ছিল বলে আজকে এই জায়গায় এসেছি। তাই আমি এই প্রাক্তনী হিসাবে এই রামকৃষ্ণ মিশনে তার ভালো পথে আমরা এগোবে, এখান থেকে আরো ভালো ছাত্র বেরোবে, সেই উদ্দেশ্যে আমরা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা বিভিন্নভাবে আমরা করবো, একটা ভালো ইচ্ছা
কিন্তু তা সত্ত্বেও আমরা যদি ছোট থেকে আরো বড় করতে চাই, কারণ শতবার্ষিকীতে একটা দ্বার উদ্ঘাটন করা, ভালো করা, এটা সকালে সময়গত প্রয়াস না হলে সম্ভব নয়। কিন্তু এখানে বর্তমান যারা ছাত্ররা করছে, অন্তত পানীয় জল কিংবা খেলাধুলার ইকুইপমেন্টস, ফিজিক্যাল এডুকেশন এখন হারিয়ে যাচ্ছে, কিছু যন্ত্রপাতি কিংবা ফুটবল ইত্যাদি আমরা দিয়ে যদি ছাত্রদেরকে উৎসাহ করতে পারি, কাজের মধ্যে ফেরাতে পারি, তাহলে মনে হয় ভালো হবে। আসলে আমরা সকলেই মিলে আরো ভালো চিন্তা করে অন্তত ছাত্রদের এই সামান্য জিনিসগুলো দিয়ে যদি তাদেরকে এনকারেজ করতে পারি, একটা পানীয় জলের ফিল্টার যদি আমরা দিতে পারি প্রাথমিক পক্ষ থেকে, তাহলে সেটা মনে হয় আরো বেশি ভালো হবে। সকলে সবাই তো প্রয়াসে আরো ওই আমাদের প্রাক্তনী উৎসব আরো ভালো, সেই কামনা করছি। সবাইকে নমস্কার। ধন্যবাদ জানাবো জয়দেব মন্ডল মহাশয়কে। এরপরে সংক্ষিপ্ত স্মৃতিচারণে আসবেন আমাদের প্রাক্তনী শিবশঙ্কর বিজুলী মহাশয়। 1982 সালের ব্যাচ শিবশঙ্কর বিজুলী মহাশয়কে অনুরোধ করব 2 মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। নমস্কার, উপস্থিত সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকে এই প্রাক্তনী সম্মেলনে যে সকল বিষয়বস্তুগুলো উঠে এসছে তার একটা কথা আপনাদের সবার সঙ্গে একটু শেয়ার করে নিতে চাই। সত্যি কথা কি, রামকৃষ্ণ মিশনে আমরা শিক্ষালাভ করেছি এবং আজকে এমন একটি মহতি দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি যেখান থেকে একটা শপথ নেওয়ার পাওয়া আছে। সেখান থেকে বিভিন্নভাবে মতামত উঠে এসছে যে সাহায্য দিয়ে কিভাবে এটা ভালো কিছু করা যায়। তো সবার কাছে একটাই বলবার, সেটা হচ্ছে আপনারা আপনাদের আয়ের কিছু অংশ যদি এই সকল জায়গায় দেয়, এবং একটু আগে একজন ভাই বলে গেল খুব সুন্দর কথা, যে টাকাটা যে দেওয়ার পদ্ধতি যেরকম পেটিএম কিংবা এখন যে সকল সব শুরু হয়েছে, এরকম যদি একটা কিছু করা যায় তাহলে যার যখন হাতে কিছুটা উদ্বৃত্ত এলো সে তাতে কিছুটা কন্ট্রিবিউট করলো। সেটা একটু ভালো সুন্দর করা প্রস্তাবটা রেখেছে। এটা যারা আমাদের দায়িত্ব নিয়ে সকল অনুষ্ঠানটা আজকে পরিচালনা করছেন তারা একটু ভাববেন। আর স্মৃতিচারণা করতে গিয়ে যেটুকু বলবো, সত্যিও বঙ্কেশবাবু আজকের আমাদের মধ্যে নেই, তার একটাই কথা ছিল যে আমাদের দেশের মানুষজন কিভাবে আর বিদেশের লোকজন কিভাবে। আমরা সব সময় মানুষকে উৎসাহ জায়গায় নেগেটিভ অ্যাক্টিভিটি গুলোকেই প্রচার করি। সব ছেলে তো এদের মধ্যে ভালো ছেলে হবে না, আরে সবাই তো আর ডাক্তার মাস্টার সবাই কিছু হবে না। আর এদের মধ্যে কত গান গাওয়ার ছেলে আছে, আজকে কত সুন্দর অনুষ্ঠান পরিচালনা করবো। তাহলে সবাই মধ্যে তো নয়, কিন্তু বিদেশের একটা ছেলে যদি কিছু না পারে, তার শিক্ষক তার গার্ডিয়ান তাকে বলে আরে তুমি পারবে, তুমি না পারার কোনো জিনিস না, তোমার মধ্যে অনেক জিনিসই আছে। এই কথা আজও আমরা কিন্তু মনে করি। আজকের আমাদের এই অনুষ্ঠানে পুরুষোত্তম যশ উপস্থিত ছিলেন। তার রিটায়ারমেন্টে একটা প্রাথমিকীতে চিঠি শুনেছিলাম, তার এক ছাত্রী লিখেছিল যে স্যার দিনকার তার এই অনুষ্ঠানটা বিদায় অনুষ্ঠানটা হচ্ছে মানে স্কুলটাকে শেষবারের মতো প্রদান করছে। মানে একজন শিক্ষক রিটায়ারমেন্টে যে কতখানি অনুতপ্ত হয়, তার একজন ছাত্রী প্রাথমিকদের চিঠি লিখে সেটা বিস্তারিত হয়ে পড়ছিল। ভালো লাগলো, তার কাছে বললাম বলে হ্যাঁ আমি শুনেছি, ও মেয়েটি মা হচ্ছে আমার স্কুলের ছাত্রী, আমার স্কুলের শিক্ষিকা। সে তার মেয়েকে বলেছিল যে স্যারের এটা একটা প্রাথমিকতার চিঠি। খুব সুন্দর, আপনারা হয়তো শুনবেন প্রতিদিনই প্রাথমিকতা এত সুন্দর সুন্দর অনুষ্ঠান 15 দিন অন্তর করে একটা টপিক সেট হয়, শুনলে আপনাদেরও ভালো লাগবে। আর আমি অন্য বেশি কথা বলবো না, মহারাজরা আছেন আমাদের অনেকে দায়িত্বশীল, অনেক ভলিবল আছে আর ফুটবল আছে। তো যে আলোচনাগুলো হলো তার মধ্য থেকে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে
যে কিছু কন্ট্রিবিউট করে, কারণ আমরা এখানে, হ্যাঁ আরেকটা জিনিস আমার বলতে ভুলে যাচ্ছি, আমাদের মধ্যে অনেকেই আছেন তারা আসতে চায়, কিন্তু তারা একটা যেন হীনমন্যতাই ভোগে। কেন বলছি, হয়তো তারা কিছু চাকরি করে না, বা হয়তো কোনো বিরাট কিছু রোজগার তারা করে না, তাদেরকে বললে বলে তো ভাই তোরা যাচ্ছিস, তোরা এই সকল কিছু কন্ট্রিবিউট করবি, তোদের কাছে কি আর আমরা দাঁড়াতে পারবো? এই জিনিসটাকে যদি একটুখানি বুঝিয়ে বাজিয়ে তাদেরকে আমাদের এই মানে পরিকাঠামোর মধ্যে আনা যায়, আমার মনে হয় খুব ভালো। সবাই সেটা একটু চিন্তা ভাবনা করবেন যে যাতে একটু কন্ট্রিবিউট করুন। রামকৃষ্ণ মিশনের যে লোগো, সেই লোগো এবং সাধু সন্ন্যাসীদের যে আত্মোৎসর্গ, সবাইকে একটা মহান জায়গায় পৌঁছে দিন, এই আশা রেখে সবাইকে সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এরপরে বংশীবাদক তথা আমাদের প্রাক্তনী শ্রী মহাদেব দাস, সঙ্গতে বিদ্যালয়ের প্রাক্তনী বরুণ দলপতি। আজকের এই মহতী অনুষ্ঠানে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট মহারাজ, মহারাজ তাদের পাদপদ্মে প্রণাম জানাই। প্রণাম জানাই আমার শিক্ষক মন্ডলী এবং সিনিয়র দাদাদের প্রণাম জানাই। আমরা 1995 ব্যাচ, আমাদের বন্ধুদের খুব ভালোবাসা, ছোটদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি একটা বাঁশি দিয়ে শ্রী শ্রী ঠাকুরের গান বাজিয়ে শোনাচ্ছি।
ধন্যবাদ মহাদেব দাকে। একজনের নাম না করলে বোধহয় অপরাধ হবে। অতনু বিজুলি মহাশয়, বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এই সামগ্রিক অনুষ্ঠানের রূপরেখা তথা অক্লান্ত যিনি পরিশ্রম করেছেন, অতনু বিজুলি, বাপি রানা, এনাদেরকে কিছু বক্তব্য শুনতে পারলে আমরা সত্যি কৃতার্থ হতাম, কিন্তু সময়ের অভাবে এনাদের বক্তব্য শুনতে পেলাম না। এছাড়াও আরও অসংখ্য শোয়ার জন্য ঋত্বিক, বহু মানুষ। এরপরে আমরা সবাইকে নমস্কার, প্রণাম। আমি একটা কথা বলবো, দুজন একটু আগে আমাদের সিনিয়র দাদা বলে গেছিলেন যে পেমেন্ট নিয়ে সমস্যাটা। তো এটা আমাদের তো এখনও সংসদে রেজিস্ট্রেশন হয়নি, আর সংসদে রেজিস্ট্রেশন না হলে আমরা প্যান কার্ড করতে পারবো না, আর প্যান কার্ড না হলে আমরা কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবো না। তো এটা যেটা আমরা করেছি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, এটা একটা পেমেন্ট ব্যাংক। তো সেটা আমাদের যারা পার্মানেন্ট এমপ্লয়ি আছে তাদের থ্রু দিয়ে করলে ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে যাবো। এই জন্যে আমাদের সুভাষচন্দ্রের অ্যাকাউন্ট দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। প্যান কার্ড যদি করতে পারি আর স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট করলে তখন সমস্ত রকমের পেমেন্ট গেটওয়ে ওপেন করে দেবো। নমস্কার সবাই, ধন্যবাদ। যখন ভাষণ দিয়েছেন প্রাক্তনী সংসদের সম্পাদক গান্ধী যাদব মহাশয়। আপনাকে সকলকে বৈজ্ঞানিক অভিনন্দন শুভেচ্ছা। আমি শুরুতেই আমাদের সভাপতির যে কাজটা করার ছিল সভাপতি স্বাভাবিক শারীরিক অসুবিধার কারণে চলে গেছে। আমি খেলার জন্য মহারাজ বসে আছেন, আমি অস্বস্তি বোধ করছি এখানে, আমি হেডমাস্টার বলা আছে। আমি ধন্যবাদ কাকে জ্ঞাপন করবো, শুরুতেই জ্ঞাপন করতে হয় আমাদের প্রধান, আমাদের আশ্রমের যে প্রধান সম্পাদক স্বামী স্তব প্রেমানন্দজি, তার পরামর্শ, প্রশ্রয়, আশ্রয়, হেডমাস্টার মহারাজের সহযোগিতা, আমাদের সঙ্গে অবিরাম দৌড়ঝাঁপ, আর সমস্ত আশ্রমের ইনফ্রাস্ট্রাকচার বড় মহারাজ প্রথম দিন এসে বলে দিয়েছেন আপনাদের সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, আপনারা আয়োজন করুন, আমরা আছি। একেবারে তরাজ হস্তে তিনি যা যা বলেছিলেন আমরা চেষ্টা করেছি আমরা বাস্তবায়িত করার। আমার খারাপ হচ্ছে আমি জয়দেবদার ভোলা রাত্রি 12টার সময় পাবো না। অত সারাদিনে দারুণ পরিশ্রম করেছে অতল বিজুলি, বাপি রানা, সুভাষচন্দ্র, ঋত্বিক, বরুণ, উজ্জ্বল, গৌতম রাত্রিতে কোথায় না গেছে এই শীতে গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে। জয়দেবদার বুকে কম চলে গেছে, বাড়িতে ঢুকছে আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে রাত্রি 12টার সময়, কথা বলতে পারছে না। আজ থেকে বোধ হয় সেটা বন্ধ হল। এবার কোনোরকম ভাবনা আমি বসে বসে খালি সেটা পাচ্ছি না। আর শেখানন্দজির আমাকে তো অবিরাম ঘন্টার মধ্যে যে কথা হয়েছে আমি হিসেব করতে পারবো না, কি কি করা দরকার, কি না করা দরকার। অবিরাম মহারাজ যেখানে বসে আছেন মহাকে অসংখ্য প্রণাম। আপনাকে অনুরোধ করবো আপনি আমাদের এইরকম মঠ থেকে আমাদের এই পরামর্শ অবিরাম দেবেন, এটা আমরা প্রত্যাশা করছি। আর আগামী দিনে যদি আমরা কিছু করতে পারবার চেষ্টা করি সেটা আপনাদের সকলের সহযোগিতায়, আপনারা আমাদের সংসদের সঙ্গে যুক্ত থাকুন, এটা আমাদের ইচ্ছা, আমাদের প্রার্থনা। আর ঠাকুর স্বামীজির যদি ইচ্ছা থাকে, আমাদের যদি সদিচ্ছা থাকে, কোনো সদিচ্ছা কখনো বিফল হয় না, এটা আমাদের বিশ্বাস। রামকৃষ্ণ মঠ বিষয় থেকে আর সন্ন্যাসীদের সঙ্গে কখনো কখনো কথাবার্তা কিংবা তাদের পরামর্শ মেনে নিশ্চয়ই আমরা সফল হবই হব আমাদের লক্ষ্য। সঙ্গে সঙ্গে এই জবাব ভাষণ আমার একটু এই ধন্যবাদ জ্ঞাপনের সঙ্গে সঙ্গে আর আপনাদের সকলকে তো ধন্যবাদ জানিয়ে আপনারা যেভাবে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আপনারা সকলে যুক্ত থাকবেন আরো অধিক সংখ্যায়। সমস্ত গ্রুপগুলোকে আপনারা টিকিয়ে রাখবেন যারা খোলা হয়েছে। দেখলেন বিদ্যুৎ গতিতে একটা ছেলে দৌড়ে গিয়ে অতনু চলে গেল, কালকে সারা রাত্রে ঘুমায়নি। রাত্রি 4টার সময় আমি আর অতনু খুঁজছি, ওর দুটো জুতো নেই, রান্নাঘর থেকে দুটো জুতোই নিয়ে চলে গেছে। ভোর যখন পুরো আশ্রম কম্পাউন্ড ঘুমাচ্ছে আমি আর অতনু ওর জুতো খুঁজছি,
শেষে 4:30 দিকে জুতো পাওয়া গেল নাগরি গাছের তলায়, জুতো কুকুর কামড়ে ছেড়ে দিয়েছে, অথচ কাছে গোছানো আছে। আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এরপরে আমরা ওখানে যাবো খেলারিতে, সমাপ্তি সঙ্গীত অনুষ্ঠান শেষ হবে, কিন্তু আমাদের এই আজকের আসলের রেস যেন আপনাদের মনে থেকে যায় সারাটা বছর ধরে। যেটা সিদ্ধান্ত গ্রহণ হলো না আমরা প্রতি বছর এই ইউনিয়ন করব কিনা, আচ্ছা সেটা মহারাজ আমাদের একটু ওই যেরকম হয় সোশ্যাল মিডিয়া একটা প্রচার করে এটি করে আমরা একটা সিদ্ধান্ত মহারাজ পৌঁছবো, আপনার পরামর্শ মাথায় থাকলো আমাদের। আর আমরা এবছর থেকে যে কার্যক্রম আমাদের বুক ব্যাংক শুরু করে দিচ্ছি, বুক ব্যাংক শুরু করবার একটা প্রস্তাব তো এসেছে। মেডিকেলি কানেক্টেড, ক্লিনিক্যালি কানেক্টেড কিছু পরিষেবা যেমন সকালে বলেছেন সেটা আমাদের তো চলছেই, আমরা বিভিন্নভাবে করি, এটা অর্গানাইজড ভাবে হবে। আর বেকার ভাইরা আমাদের যারা প্রাক্তনী তাদের প্রশিক্ষণের জন্য আমরা একটা প্রচেষ্টা আবেদন করবো। আর যারা এখানে গেস্ট টিচার আছে এককালীন যদি সামান্য কিছু আমরা আর্থিক তাদের সাম্মানিক দিতে পারি এটা চেষ্টা করবো। সেটা পুজোর সময়, পুজোর ঠিক আগে হোস্টেলের দুটি বাচ্চাকে দায়িত্ব দেওয়ার প্রচেষ্টা আমরা করবো। এই আবেদনটা নিয়ে আমাদের সিদ্ধান্ত রেজুলেশন দেওয়ার পর আমরা সোশ্যাল মিডিয়ায় আপনাদের কাছে বিভিন্ন গ্রুপের মাধ্যমে, কমিউনিটিসের মাধ্যমে পৌঁছে দেবো। ফেসবুক, ইউটিউব চ্যানেল আমরা কখনো কখনো মহারাজদের দিয়ে সম্প্রচার করবো। আমাদের শান্তনু নিজেকে লুকিয়ে রাখার মতোই করেছে, শান্তনু বসে বলবেই দাও, ও বলবে না কিছু, কিন্তু ও কাজটা দারুণ ভাবে করেছে। সকলকে ধন্যবাদ। শতবার্ষিকী অডিটোরিয়াম হলের যদি সিদ্ধান্ত একটা হতে পারে, আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচার একটা করব, দেখা যাক সেটা কোথায় গিয়ে দাঁড়ায়। আপনারা সকলে আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন, জানতে পারবেন। সমাপ্তি সঙ্গীত, এরপরে সকলে ভালো থাকবেন। না ওইটা নিয়ে আবার মন্ত্রী মশাই কাছে যাবেন, শতবার্ষিকী হলে আমরা পরবর্তীতে অতি দ্রুত একটা বসবো, বসে হিসাব করে অবশ্যই মন্ত্রী মহোদয়ের কাছে যাবো। অডিটোরিয়ামে